আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্নের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি আমরিন নিভা। রাজধানীর পল্লবীতে ৮ বছরের শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যা মামলার প্রধান আসামি সোহেল রানা ক্ষমা চেয়েছেন, আর তার স্ত্রী স্বপ্না খাতুন নিজেকে নির্দোষ দাবি করেছেন। আদালতে আত্মপক্ষ সমর্থনে আসামিদের বক্তব্য উপস্থাপনে তারা এই দাবি করেন। সকালে মামলার প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনকে আদালতে হাজির করা হয়। গতকাল মঙ্গলবার একদিনই শেষ হয় রাষ্ট্রপক্ষের সাক্ষ্য গ্রহণ। সাক্ষ্য দেন রামিসার বাবা, মা, বোন, প্রত্যক্ষদর্শী সহ ১৬ জন। তুলে ধরেন ধর্ষণ ও হত্যাকাণ্ডের নৃশংস বর্ণনা। আসামিদ্বয়কে যে সম্প্রতি জোরপূর্বক ধর্ষণ করার আলামত ভিকটিম রামিসা আক্তারের দেহে পাওয়া গেছে। ১ নম্বর আসামি মোহাম্মদ সোহেল রানা উন্মুক্ত ট্রাইব্যুনালে প্রথমে নির্দোষ দাবি করলেও পরে নিজেকে আদালতের নিকট মাপ চেয়েছেন, অর্থাৎ দোষ স্বীকার করে নিয়েছেন। আর দ্বিতীয় স্বপ্না খাতুন যে আসামি, উনি স্বাভাবিকভাবে আসামিগণ যেভাবে নির্দোষ দাবি করেন উনিও সেই নির্দোষ দাবি করেছেন। দর্শক, এ বিষয়ে সবশেষ খবর জানাতে মহানগর দায়রা জজ আদালত থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী জিএম মাহমুদ। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। মাহমুদ, আত্মপক্ষ সমর্থনে আসামিদের বক্তব্য উপস্থাপনের সর্বশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে, জানাবেন। ইভা, এইমাত্র এই মামলার যে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী অর্থাৎ স্টেট ডিফেন্স যাকে বলে, তিনি কথা বললেন। তিনিও জানালেন যে আদালতে কিন্তু এই মামলার যে মূল আসামি অর্থাৎ প্রধান আসামি সোহেল রানা, তিনি কিন্তু প্রথমে নিজেকে নির্দোষ দাবি করলেও পরে কিন্তু তিনি ক্ষমা চেয়েছেন এবং তিনি এ বিষয়ে বলেছেন যে তিনি ভুল করেছেন, এমনটা কিন্তু আমরা শুনেছি। একই সাথে মামলার অপর আসামি স্বপ্না খাতুন, তিনিও কিন্তু নির্দোষ দাবি করেছেন নিজেকে, এবং এ মামলার প্রসিডিউর অনুযায়ী আসামি পক্ষ কিন্তু সাফাই সাক্ষী নিতে পারতেন, কিন্তু সাফাই সাক্ষী নেওয়ার বিষয়ে এখনো কোনো বক্তব্য দেননি এবং তারা নিতে চাননি, এমন কথা কিন্তু জানিয়েছেন। অর্থাৎ এ মামলার যে বিচারিক প্রক্রিয়া অনেক দূরই এগিয়ে গেল। রাষ্ট্রপক্ষ তাদের যে সাক্ষ্য এবং তথ্যপাত্র উপস্থাপন করেছেন, আসামি পক্ষের যে নিজেদের পক্ষে বক্তব্য উপস্থাপনের সুযোগ ছিল সেটিই কিন্তু তারা করে নিলেন। এখন বাকি থাকলো যুক্তিতর্ক উপস্থাপন। আগামীকালই কিন্তু এই মামলার যুক্তিতর্ক উপস্থাপন হবে এবং যুক্তিতর্ক উপস্থাপন শেষ হলেই কিন্তু এই মামলা রায়ে গড়াবে। অর্থাৎ বলা যায় যে এই মামলাটি আসলে বিচারিক প্রক্রিয়ার দিক থেকে অনেক দূর এগিয়ে গেছে। যদিও বিশেষ পাবলিক প্রসিকিউটর সহ অন্য পাবলিক প্রসিকিউটররা তারাও কিন্তু জানিয়েছেন যে বিচারিক প্রক্রিয়া শেষে হয়তো আগামী সপ্তাহের মধ্যেই এই আলোচিত মামলাটির রায় ঘোষণা হবে। যদিও জাতির একটা আগ্রহ রয়েছে এবং এটি কিন্তু একটি জাতীয় ইস্যুতে পরিণত হয়েছে। রাষ্ট্রপক্ষও চাচ্ছে কিন্তু এই মামলাটি যেন দ্রুত নিষ্পত্তি হয়, সে লক্ষ্যেই কিন্তু এই মামলার বিচার কাজ এগিয়ে যাচ্ছে। আমরা আশা করছি আগামীকাল যুক্তিতর্ক উপস্থাপন শেষ হলে পরবর্তীতে হয়তো রায়ের তারিখ নির্ধারণ হবে। তো আপাতত এই ছিল আমার কাছে এই মামলার সর্বশেষ তথ্য। ইভা, ধন্যবাদ আপনাকে। রাজধানীর আদ্দিন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় পোস্টমর্টেম ছাড়া মামলা হলেও এই সুযোগ কাজে লাগিয়ে আসামিপক্ষ আইনি সুবিধা নিতে পারবে না বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন। বলেন, এই অপরাধের কোনো ছাড় হবে না, বিচারক আবেগতাড়িত হয়েও রায়ও দেবে না। সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের একথা বলেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, চীন ও বাংলাদেশের যৌথ উদ্যোগে ৫টি শহরে নারীদের জন্য আধুনিক হাসপাতাল তৈরি করা হবে। এছাড়া ৫টি বিভাগীয় শহরে শিশুদের জন্য ২০০ শয্যার বিশেষায়িত হাসপাতাল ডিসেম্বরের মধ্যে উদ্বোধন করা হবে। ৪৯২টি উপজেলায় ৫০ শয্যা হাসপাতালকে ১০১ শয্যার হাসপাতালে রূপান্তরিত করা হবে বলেও জানান মন্ত্রী। বাট এক্ষেত্রে দেখেন, ইটস এ ভেরি হাইলি সেন্সিটিভ ইস্যু। জাজ থেকে শুরু করে সবাই জানে, যদিও আবেগতাড়িত হয়ে জাজ সাহেবরা রায় দেবেন না, বাট ইট ইজ দ্য রিয়ালিটি যে ৬টা বেবি সম্পূর্ণ অবহেলার কারণে মারা গিয়েছে। এবং রাজুকও যে রিপোর্ট দিচ্ছে সেটাতে টোটালি আনঅথরাইজড ইন্টারনাল স্ট্রাকচার। সব কিছু বিবেচনায় আমার মনে হয় না এই মামলায় তারা কোনো বেনিফিট পাবে।
রাজধানীর মগবাজারের আদ্দিন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় গঠিত বিশেষ তদন্ত কমিটির প্রতিবেদন জমা দেওয়ার কথা আজ। রোববার এই প্রতিবেদন জমা দেওয়ার সময়সীমা থাকলেও তা ৩ দিন বাড়িয়ে ৩রা জুন নির্ধারণ করা হয়। গেল ৩০ মে স্বাস্থ্যমন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন জানিয়েছিলেন, তদন্ত কমিটি ঘটনার বিভিন্ন দিক আরও গভীরভাবে পর্যালোচনা করার জন্য অতিরিক্ত সময়ের আবেদন করার পরিপ্রেক্ষিতে আরও ৩ দিন সময় দেওয়া হয়। তবে ৬ নবজাতকের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় গঠিত অভ্যন্তরীণ তদন্ত কমিটির প্রতিবেদন জনসমক্ষে প্রকাশের সিদ্ধান্ত থেকে সরে এসেছে আদ্দিন মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। প্রতিবেদনটি প্রকাশ না করে তা কেবল স্বাস্থ্য মন্ত্রণালয়ে জমা দেবে। রাজধানীর মুগদা এলাকার একটি বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক তানভীর হাসান শুভর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে উত্তর মুগদার আহমেদবাগ এলাকার ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় মুগদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আহসানুল্লাহ বলেন, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা মনে হলেও ময়নাতদন্ত শেষে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে। পরিবারের ভাষ্য যে তিনি দীর্ঘমাত্রায় হতাশাগ্রস্ত ছিলেন। এই বিষয়টি সুইসাইডাল ইনসিডেন্ট প্রতীয়মান হইলেও মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয়, প্রকৃত সময় নির্ণয়ের জন্য মৃত্যুদেহ ফরেনসিক পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে গভীর তদন্ত তৎপরতা অব্যাহত রয়েছে। বিদ্যুতের দাম বাড়ানো হবে কিনা সে বিষয়ে আজ সিদ্ধান্ত জানাবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন BERC। পাইকারি, খুচরা ও সঞ্চালন ৩ পর্যায়ে বাড়াতে পারে এর দাম। গত ২০ ও ২১ মে অনুষ্ঠিত গণশুনানির উপর ভিত্তি করে বিকেলে আদেশ দেওয়া হবে বলে মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে কমিশন। এর আগে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড PDB পাইকারি পর্যায়ে প্রতি ইউনিট বিদ্যুতের দাম ১ টাকা ২০ পয়সা থেকে ১ টাকা ৫০ পয়সা পর্যন্ত বাড়ানোর প্রস্তাব দেয়, যা বর্তমান দামের তুলনায় ১৭ থেকে ২১% বেশি। বাগেরহাটের ঐতিহাসিক খান জাহান আলী রহমতুল্লাহ আলাইহির মাজারের দিঘির কুমিরটি জনস্বার্থে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। কুমিরের হামলায় এক শিশুর মৃত্যুর পর মঙ্গলবার রাতে মাজারের সার্বিক নিরাপত্তা ও ব্যবস্থাপনা নিয়ে জরুরি অনুষ্ঠিত সভায় এই সিদ্ধান্তের কথা জানান জেলার প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেন। এ সময় তিনি বলেন, দর্শনার্থীদের নিরাপত্তা, ভবিষ্যতে দুর্ঘটনা প্রতিরোধে আপাতত কুমিরটি সরিয়ে নেওয়া হবে। পরবর্তীতে নিরাপত্তা বেষ্টনী তৈরি করে কুমিরটি ফিরিয়ে আনার কথাও জানান তিনি। পুলিশ সুপার, বন বিভাগের কর্মকর্তা সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন। গত রোববার মোহাম্মদপুর নূরজাহান রোডে আলোচিত ছিনতাইয়ের ঘটনায় নারায়ণগঞ্জ এলাকা থেকে 2 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তথ্য প্রযুক্তির সাহায্যে গতকাল তাদের গ্রেপ্তার করা হয়। এই চক্রে অন্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান চলমান আছে। লোক ব্যাগ এবং ট্রলি যেটা ছিল ট্রাকে উঠিয়ে নিয়ে যাচ্ছিল, ওনার নাম হচ্ছে আনোয়ার হোসেন। আমরা তাকে প্রথমে গ্রেপ্তার করি। তার দেয়া তথ্যের ভিত্তিতে নারায়ণগঞ্জের বন্দর থানা এলাকায় বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে ওই ছিনতাইয়ের ঘটনায় যে ব্যাগ ছিল, এরপরে হচ্ছে ছিনতাই আপনারা দেখেছেন যে ট্রাক ছিল একটা, এই ট্রাক এবং যে চাপাতি যে ভয় ভীতি দেখিয়ে তাদেরকে যে অপহরণ করা হয়েছিল, যে জিনিসপত্র নেওয়া হয়েছিল, আমরা সেটা উদ্ধার করি। ঈদুল আজহার টানা ছুটির পর কর্মস্থলে ফিরছেন গাজীপুরের কালিয়াকৈরের শিল্প কারখানা শ্রমিক সহ নানা পেশার মানুষ। সকাল থেকে চন্দ্রা গাজীপুর ও চন্দ্রা নবীনগর মহাসড়কে গণপরিবহনের পাশাপাশি বেড়েছে ব্যক্তিগত গাড়ি ও যাত্রীর চাপ। গাজীপুরের কারখানাগুলো ঈদে 3 ধাপে ছুটি হয়। বৃহস্পতিবার সকাল থেকে প্রথম ধাপের কারখানা খুলে দেওয়া হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এদিকে মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে মহাসড়কে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাজ করছে বলে জানায় হাইওয়ে পুলিশ। আন্তর্জাতিক প্রসঙ্গ। বাংলাদেশ সহ 60টি দেশের উপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। পণ্য আমদানিতে বাধ্যতামূলক শ্রম বন্ধে ব্যর্থতার অভিযোগেই এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। আইনি জটিলতা কাটিয়ে শুল্ক নীতি পুনর্গঠনের অংশ হিসেবে মার্কিন বাণিজ্য প্রতিনিধি USTR এর কার্যালয়
এই প্রস্তাব করে। এক সরকারি নথির মাধ্যমে এই পরিকল্পনার কথা জানায় ট্রাম্প প্রশাসন। ইউএসটিআর এর প্রস্তাব অনুযায়ী নতুন শুল্ক আরোপের পরিকল্পনায় থাকা দেশগুলোর উপর 10 থেকে 12.5% পর্যন্ত অতিরিক্ত শুল্ক আরোপ করা হতে পারে। কানাডা, মেক্সিকো, তাইওয়ান এবং যুক্তরাজ্যের উপর 10% এবং চীন, জাপান, ভারত, দক্ষিণ কোরিয়া সহ অন্যান্য দেশের উপর 12.5% অতিরিক্ত শুল্ক আরোপের প্রস্তাব করা হয়। মধ্যাহ্নের সংবাদে পর্যন্তই। দুপুরের সংবাদ পৌনে 2টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।